দর্শক, আমি জান্নাতুন নাইম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আনোয়ার সিমেন্ট মুক্ত মঞ্চ অনুষ্ঠানে। আজকে আমার সাথে অতিথি হিসাবে যিনি রয়েছেন তিনি দেশের একজন বর্ষিয়ান রাজনীতিবিদ। তিনি 4 বারের সংসদ সদস্য, সাবেক মন্ত্রী এবং বর্তমানে ঢাকা 6 আসনের সাংসদ। তিনি জাতীয় পার্টির কো চেয়ারম্যান জনাব কাজী ফিরোজ রশিদ। জনাব কাজী ফিরোজ রশিদ, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। আপনাকে অনেক ধন্যবাদ। যেমনটি বলছিলাম যে আপনি একজন বর্ষিয়ান রাজনীতিবিদ এবং আপনার সাথে একটু আগে যখন কথা হচ্ছিল আপনি বলছিলেন যে সেই 60-এর দশক থেকে আপনি রাজনীতি করেন। তো ইদানিংকালে আপনি সবসময় দেখেছি যে সরকারের বিরুদ্ধে কথা বলেন, সমালোচনা করবার সৎসাহস দেখান। তবে 2021 সালে আপনার বিভিন্ন মন্তব্য আমি শুনছিলাম, মনে হলো যে তার মাত্রাটা একটু বেশিই হচ্ছে, জাতীয় সংসদে আপনি সমালোচনা করছেন। তো আমি আপনার কাছে যে ব্যাপারটি জানতে চাচ্ছিলাম যে এই সমালোচনা কি শুধুই এটি প্রমাণ করতে যে একটি বিরোধী দল আছে? কারণ মাঠের রাজনীতিতে তো কোনো সভা সমাবেশ, মিটিং মিছিল চোখে পড়ছে না। দেখেন, সংসদের রাজনীতি, সংসদীয় ভাষার মাঠের রাজনীতি এক না। আমরা সংসদে যখন কথা বলি শুধু সমালোচনা করি না, সরকারের যে সাফল্যগুলো আছে সেগুলো আমরা তুলে ধরি যথার্থভাবে। আর যেখানে তার দুর্বলতা আছে এইগুলো কিন্তু আমরা যথাযথভাবে ধরি, সেটা সরকারকে সহযোগিতা করা আমি মনে করি। এবং এটা বিভিন্ন সেক্টরে যে দুর্নীতি হয়, অনিয়ম হয়, জনগণের যে ভোগান্তি হয় সেইগুলি কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করি। ঠিক ব্যক্তিগত কাউকে আক্রোশ করার জন্য নয়, এটা জনগণের স্বার্থেই আমরা কিন্তু এই কথাগুলো বলে থাকেন। জনাব কাজী ফিরোজ রশিদ, আমি 2019 সালের 12 নভেম্বর জাতীয় সংসদে আপনার একটি মন্তব্য পড়ছিলাম, যেখানে আপনি আপনার দলেরই একজন সাংসদকে নিয়ে মন্তব্যটি করেছিলেন। তিনি মশিউর রহমান রাঙা, সাবেক প্রতিমন্ত্রী। তার সম্পর্কে বলেছিলেন যে কি ধরনের ব্যক্তিত্ব, যার অতীত নেই, বর্তমান নেই, কিছুই ছিল না, হঠাৎ তাকে মন্ত্রী বানানো হলো, আমরা তো তাজ্জব হয়ে গেলাম। আরেকটি আপনার মন্তব্য দেখছিলাম জাতীয় সংসদেই দেওয়া ভাষণে, বক্তৃতায়, সেখানে আপনি বলছেন যে বামপন্থী কমরেড বন্ধুরা সালিশি করলো, ওনারা যখন বিএনপি ক্ষমতায় থাকে তখনও সুবিধা নেয়, যখন আওয়ামী লীগ ক্ষমতায় থাকে তখনও সুবিধা নেয়, জীবনে যারা ইউনিয়ন পরিষদের মেম্বার হতে পারতো না তারাও মন্ত্রী হয়ে যায়, কত সুবিধা। আপনি তো যুবলীগের একেবারে কোর কমিটির মেম্বার, আপনার হাত ধরে, আপনাদের হাত ধরে যুবলীগটা তৈরি হলো। 86 পর্যন্ত আপনি সক্রিয়ভাবে আওয়ামী লীগের রাজনীতি করলেন। সেই আওয়ামী লীগের রাজনীতিতেই কেন আপনি মন্ত্রিত্ব পেলেন না 14 কিংবা 18-তে? না, সেইটা হচ্ছে কি, কে কখন কোথায় মন্ত্রী হবে না হবে এটা তো ভাগ্যের ব্যাপার। আমার বাবা গোপালগঞ্জ মহকুমা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। আমাদের পরিবার আওয়ামী লীগের পরিবারই ছিল। জি। তো 86 নির্বাচনে আমি প্রধানমন্ত্রী যখন গোপালগঞ্জের 3 টুঙ্গিপাড়া কোটালীপাড়া, আমাদের এই সিটটা, আমার বাড়ি কোটালীপাড়া। জি জি। তো এইটা ছেড়ে দিলেন, তখন সম্ভবত এই সিটটা আপনি তো তারপর আমি সাংসদ হয়ে দাবিদার ছিলাম। তো আমাকে না দিয়ে আমার আর চাচাতো ভাই তাকে দিলেন। তখন আমি ইন্ডিপেন্ডেন্ট দাঁড়িয়ে গেলাম। তো দাঁড়ানোর আগে প্রধানমন্ত্রীর সাথে আমার কথা হয়েছে এবং আমি ওনাকে বলেছি যে আমি দীর্ঘদিন বঙ্গবন্ধুর রাজনীতি করেছি, আওয়ামী লীগ যুবলীগ করেছি, দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে অনেক জেল জুলুম অত্যাচার সহ্য করেছি, কিন্তু আজকে আমি শেষ বেলায় এসে যখন আমার কিছু প্রাপ্য, তখন কিন্তু আমি খালি হাতে চলে গেলাম। এটা আমাকে আর দোষ দেবেন না আপনি। আমার অনেক আশা ছিল যে আপনার পেছনে বসবো, কিন্তু আপনার সামনে হয়তো আমাকে কখনো বসতে হবে, এটা আমাকে মার্জনা করবেন। আমি বলে ওখান থেকে চলে আসছি। তারপর আমি ইন্ডিপেন্ডেন্ট দাঁড়িয়েছি। ইন্ডিপেন্ডেন্ট দাঁড়ানোর পরে তখন দেশে মার্শাল্লাহ আমাদের এরশাদ সাহেব তখন আমাকে তার দলে নিলেন। আমি দাঁড়ানোর পরে, আমি আগে যোগদান করিনি কোনোদিন, ডেকে এনে বললেন যে আমার দল থেকে তোমাকে করতে হবে। আপনারা বুঝেন যে নির্বাচন করতে হলে তো সবসময় কিছুটা জেতার জন্য একটা আগ্রহ থাকেই, ইচ্ছা থাকে। এবং আমি যখন দেখলাম যে ঠিক আছে, আমার এখান থেকে আরেকটু সহজ হবে, আমি নির্বিঘ্নে জিততে পারতাম, ইন্ডিপেন্ডেন্ট দাঁড়িয়ে হ্যাঁ জিততাম, সেই শক্তি সাহস আমার ছিল, সমর্থন আমার ছিল। তারপর আমি দেখলাম যে একটি সরকারি যদি আনুকূল্য পাওয়া যায়, তা আমি তখন জাতীয় পার্টিতে যোগদান করলাম। এবং তারপর থেকে এই পথ চলা, দীর্ঘ পথ চলা, চলছি বিরামহীনভাবে। এই যে 14-তে 18-তে আপনি যে বলছিলেন যে তারা হয়তো ইউপি চেয়ারম্যানও হতে পারতেন না, কিন্তু মন্ত্রী হলেন, আপনার দলেরই একজন সম্পর্কে মন্তব্য করেছিলেন, আপনার কি কোনো আক্ষেপ আছে নাকি এটা? না না, কোনো আক্ষেপ নেই। এটা আমি সংসদে কখন কোনটা বলি, যখন যেটা আসে
সেটি বলে ফেলাই, এটাকে আপনারা বাইরে তেমন কিছু ধরার কিছু নাই। আচ্ছা, বিশেষ করে মশিউর রহমান রাঙা আমার অত্যন্ত ভালো সম্পর্ক, একদম পারিবারিক সম্পর্ক। আমাদের দলের মধ্যে তার সাথে ভালো সম্পর্ক। এইটা যখন বলি ওই পর্যন্তই শেষ। আচ্ছা। আমরা রাজনীতিবিদরা আবার একটা আমাদের মধ্যে একটা চমৎকার আন্ডারস্ট্যান্ডিং আছে, একে অপরের বিরুদ্ধে প্রচুর সমালোচনা করি, কিন্তু পরক্ষণে কিন্তু এক টেবিলে বসে যখন চা খাই আমরা ওইগুলো ভুলে যাই। আমাদের এটা কোনো সম্পদ নিয়ে গোলমাল নয়, কোনো টাকা পয়সা নিয়ে গোলমাল নয়, এবং খুব একটা আদর্শ নিয়ে যে থাকে তা না, কথার ছেলে কথা বলেই ফেলি। যেমন মাইনুদ্দিন খান বাদল আমার খুবই বন্ধু ছিল, জাসদ করত, খুবই একজন বিপ্লবী নেতা, তার সম্পর্কে আমি অনেক কথা বলতাম। আবার দেখা হলে বাদল ভাইয়ের ওয়াইফ যেভাবে আমাকে সাহায্য করতেন, সমর্থন দিতেন, আমাকে আদর করতেন, এটা ভাষা বর্ণনা করা। আর বাদল সাহেবের সাথে ছিল আমার গভীর সম্পর্ক। আমরা একসঙ্গে কিন্তু অনেক কিছুতে আমরা কথার মিল খুঁজে পেতাম। রাজনীতিতে কি এখনো ওই সহনশীলতাটা আছে? একটু বাইরে হয়তো নেই, কিন্তু আমরা যে কয়জন ভিতরে থাকি আমাদের মধ্যে থাকে। যেমন মেনন ভাই সম্পর্কে আমি অনেক কথা বলি, আবার কিন্তু মেনন ভাইয়ের সাথে আমার সম্পর্ক অনেক গভীর। আমরা একসাথে পাকিস্তানে বলে 1 বছর জেল খেটেছি একসাথে। কার কথা বলছিলেন? রাশেদ খান মেনন। আচ্ছা আচ্ছা, তো একসাথে জেল খেটেছি, অতএব সেই দিনগুলো আছে। মেনন ভাই বই লিখতেছেন, উনি আমাকে জিজ্ঞেস করলেন যে কারা কারা ছিলাম, আমি তো অনেকটা ভুলে যাচ্ছি, নাম বলেন। তখন তো আমাদের ঢাকা কেন্দ্রীয় কারাগার রাজবন্দিতে ঠাসা একদম, সব আমরা জেলে। আইব খান, মোনাম খান আমাদের সব জেলে নিয়ে গেছে। সেই অবস্থার মধ্যে কিন্তু আমরা একটি দীর্ঘ সময় অনিশ্চিত একটি ভবিষ্যৎ নিয়ে আমরা জেল খেটেছি। আর জেলের মধ্যে সব থেকে আমাকে রাখতো ছেলের মধ্যে প্রথম 6 মাস আগে রাখছে কন্ডম ছেলে, 8x12 ফিটের একটা বোধহয় কন্ডেন্সার হ্যাঁ, ছিল, 8x12 ফিট, তার মধ্যে একটা টয়লেট ছিল, একটা চাদর লাগিয়ে দিত। ওইখানে একটা মানে তখন তো একটা প্লেট পাওয়া যেত, এটা বোধহয় টিনের থাল বলতো, টিন দিয়ে বানানো। ওইটার মধ্যে কোথাও ভাত তরকারি এইটা একসাথে দিয়া একটা পানির থাকতো, দিয়ে চলে যেত আটকে দিয়া। তো এর মধ্যে খেতে হবে, এর মধ্যে থাকতে হবে। এটা কতদিন থাকতে হয়েছিল? এটা তো আগরতলা ওইখানে ষড়যন্ত্র 6 মাস। মামলার পরে। পরবর্তী সময় মনি ভাই, শেখ ফজলাক মনি, জি, উনি আন্দোলন সংগ্রাম করে আমি পরীক্ষা দেবো আপনাদেরকে এই পরে অজুহাতে ছোট আমাকে 1-2 ছেলে নিয়ে আসলো। আমি ছিলাম রাজবন্দী, কিন্তু আমার বিরুদ্ধে অনেকগুলো মামলা ছিল। যে মামলাগুলো ছিল যেমন কোর্ট থেকে ম্যাজিস্ট্রেটকে আমাকে বেল দেয় নাই, ম্যাজিস্ট্রেটকে মেরে কোর্ট থেকে পুলিশ মেরে বেরিয়ে চলে আসা লোকজন নিয়ে, এই ভাঙাচোরা, এটা তো ভয়ঙ্কর একটি মামলা। তো এই ধরনের অনেকগুলো মামলা ছিল। তো সেই হিসেবে আমাকে ওইখানেই আটকিয়ে রাখতো 24 ঘন্টা। তো এটাও 20 মিনিট বোধহয় শুধু বের হবার সুযোগ পেতেন গোসল করবার জন্য। 20 মিনিট বোধহয় শুধু বের হবার আমাদেরকে সুযোগ এই পেতেন। বাইরে আসার, মানে বাইরে না, ওর ঠিক 8-10 ফিট দূরে একটা উঁচু ওয়াল ছিল। জি, তো এইটা খুলে ওখানে দাঁড়িয়ে গোসল করতাম। 1 বালতি পানি আনতো, সারাদিন সেখানে। এক মেয়ার সাহেব থাকতো জেলের, আর একজন কয়েদি পানি নিয়ে আসতো, ওখানে একটু গোসল করতাম। এই আর 10-15 মিনিট থেকে আবার ভিতরে ঢুকে দিত। জনাব কাজী ফিরোজ রশিদ, আমি আবার একটু রাজনীতির প্রসঙ্গে আসতে যাচ্ছিলাম। এই বছরের 28শে জুন আপনি জাতীয় সংসদে বলছিলেন যে রাজনীতির মঞ্চগুলো আস্তে আস্তে ব্যবসায়ীরা দখল করছেন, দেশ চালাচ্ছে জগৎ শেঠরা, দেশ চালাচ্ছেন আমলারা, আমরা রাজনীতিবিদরা এখন তৃতীয় লাইনে দাঁড়িয়ে আছি। সেদিন তোফায়েল আহমেদও অনেকটা কাছাকাছি মন্তব্য করেছিলেন। তো এই যে রাজনীতিটা কি আপনার কাছে মনে হচ্ছে যে রাজনীতিবিদদের বাইরে চলে গেল? যদি যেয়ে থাকে এই দায়টা কার? আপনি বলেন গেছে কি না? আপনারা তো সারাক্ষণ মিডিয়ায় কাজ করেন, আমাদের থেকে অনেক বেশি খবর রাখেন। এই প্রশ্নের জবাবটা আপনার কাছ থেকে আমি চাই, যে আসলে আমি যেটা বলছি কতটুকু এটা সত্যি। বর্ষিয়ান অনেক রাজনীতিবিদরা এখন সাইড লাইনে চলে গিয়েছে এখন। না, সেটা তো ধরেন আমাদের বয়সের কারণে আমরা এই কিন্তু আপনাদের তো এটা একটা ছেড়ে দিতে অভিজ্ঞতা হবে আছে। নতুনদের জন্য, এটাই নিয়ম। আমি সেখানে বলছি না, আমি বলছি যে আসলেই আমাদের প্রফেসর, যিনি অত্যন্ত একজন জ্ঞানী ব্যক্তি হিসেবে আমরা জানি, যিনি সবসময় রিসার্চ করেন, ইতিহাসবিদ, আনোয়ার হোসেন সাহেব, উনি একটি বক্তৃতা আমি দেখলাম। জি, উনি বলছেন যে এখন সংসদে প্রায় 84%
ব্যবসায়ী আছেন। ব্যবসা করা খারাপ না, ব্যবসা তো করতে আপনার হবে, নিজেরও মানুষ তো বাঁচবে ব্যবসা কেমনে। আছে। কিন্তু ব্যবসায়ী বলতে যেটা আমরা বুঝাই যে একদমই যারা আদমজি, ইস্পানি, বাওয়ানি এই ধরনের যারা বড় ব্যবসায়ী ছিল তারা কিন্তু রাজনীতিতে আসেনি। ছোটোখাটো ব্যবসায়ীরা সবসময় রাজনীতি করছেন। রাজনীতি তো আমি একটা কিছু করতে হবে, হয় দোকানদারি করতে হবে, নাহলে চাকরি করতে হবে, নাহলে ব্যবসা করতে হবে, বাঁচব কী করে। কিন্তু যারা জগৎ, সেটা আমি বলছি এই হিসেবে দাদা সব থেকে ধনী ব্যক্তিত্ব। এখানে দেখেন এখন ধনী আমরা বলি 10,000 কোটি টাকার যারা মালিক তাদেরকে আমরা ধনীর আওতা বলি, এখন আর লক্ষপতি বলি না। তা সেই ধরনের মানুষকে আমরা করছি। যখন আমরা স্বাধীনতা আন্দোলন করেছিলাম তখন কিন্তু এই 22 পরিবারের বিরুদ্ধে করেছিলাম। তার পরিবর্তে এখন ধরেন 22 বঙ্গবন্ধু পরিবার তো সেই 22 পরিবারকে দেননি না। তখন বঙ্গবন্ধু যে আমাদের স্বাধীনতার ডাক দিয়েছিলেন বৈষম্যের বিরুদ্ধে, সেই গণতন্ত্রের লড়াই কিন্তু গোটা বাঙালি জাতি বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়েছিল। এখন কি তাই আছে? তো সেই জন্য আমরা বলছি যে সেই 10,000 কোটি টাকা মিনিমাম যাদের মূলধন, এরকমের লোক আছে 2200 এই দেশে। কোটিপতির সংখ্যা নাকি বাড়ছে। আনোয়ার হোসেন সাহেব বলছেন যে আমাদের এই মহাদেশের মধ্যে আমরাই একমাত্র ধনী দেশ যেখানে সব থেকে বেশি দামি গাড়ি ব্যবহার করে আমাদের দেশের সরকারি কর্মচারীরা। তারা কি তাহলে ব্যবসাটাকেই বাড়ানোর একটি পদ্ধতি হিসেবে রাজনীতিকে ব্যবহার করছেন? হ্যাঁ, এটা তো সবাই তাই বলে, কারণ রাজনীতিকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেন, এটা বড় হাতিয়ার, সেটাকেই তারা ব্যবহার করতেছেন এবং এখান থেকে সুবিধা নিচ্ছেন। সেই জন্যই রিয়েল যারা পলিটিক্স করেন, যারা একদমই ছাত্র জীবন থেকে রাজনীতি করে আসছেন, তাদের জন্য রাজনীতি করাটা বেশ কঠিন হয়ে গেছে। একদিন যারা জেল জুলুম সহ্য করে নাই, আন্দোলন সংগ্রাম করতে হয় নাই, হঠাৎ এসেই কাগজের মালা গলা দিয়ে বা টাকার মালা গলা দিয়ে রাজনীতিবিদ হয়ে গেলেন, বা ফুলের মালা গলা দিয়ে রাজনীতিবিদ হয়ে গেলেন, তাদের সাথে আর যারা দীর্ঘদিন পুরখা রাজনীতিবিদ তাদের সাথে বেশ একটা পার্থক্য তো থাকবেই। কারণ তারা শুধু জোয়ার দেখেছে, ভাষার টান তো দেখেনি। আমরা সব কিছু সহ্য করে কিন্তু এই পর্যন্ত এসেছি। আমাদের জীবনটাই দেখেন খুব ক্ষণস্থায়ী। তার মধ্যে জীবনে অধিকাংশ সময় গেছে রাজপথে আন্দোলন সংগ্রাম, জেল জুলুম, মামলা মোকদ্দমা, মান সম্মান টানাটানি, জীবন দেওয়া নেওয়া, এই নিয়ে, তাই না? একটা যুদ্ধ গেছে আমাদের জীবনের উপর দিয়ে। তো সব কিছু মিলিয়ে কিন্তু আমাদের জীবনটা কিন্তু অর্ধেকের বেশি সময় কাটিয়েছি। মানে প্রথম জীবনটা তো লেখাপড়ায় কাটে কিছুটা সময়, তারপরেই কিন্তু যে শুরু করেছে রাজনীতি করা। 62 সালে শিক্ষা আন্দোলন তো কিছুই, ক্লাস 9-এ পড়ি, তখন কিন্তু জেলে গেছি, 10-এ পড়ি। তো 63 সালে ম্যাট্রিক পাস করেছি, পাস করে ঢাকা জগন্নাথ কলেজে ভর্তি হলাম। তো ভর্তি হয়ে ছাত্রলীগ শুরু করলাম। তো সেইখান থেকে তো একটু একটার পর মামলা খেতে 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 জেল জুলুম সহ্য করে তারপরে এই পর্যায়ে এলাম। তাতে আমরা যখন হিসাব নিকাশ করি যে নতুন যারা এসছেন হঠাৎ করে, তাদের সাথে হিসেব মিলাতে পাই না। তারা এক লাফে এত উঁচু চলে গেলেন আর আমরা এত পিছিয়ে পড়লাম। একটা মাত্র কারণ হতে পারে, হয় ভাগ্যের বিড়ম্বনা, অথবা অনেক আগে আমরা জন্ম নিয়েছিলাম। এই সমাজে এখন জন্ম নিলে হয়তো একদিনে রাজনীতিবিদ হতে পারতাম। জনাব কাজী ফিরোজ রশিদ, আপনার 2017 সালের একটা মন্তব্য দেখছিলাম, বাজেট অধিবেশনে আপনি বলেছিলেন, আমার খুব ভালো লেগেছিল কথাটি, এই জন্য আমি কোট করে রেখেছি, যে আমরা খুব আজব জিনিস, ছোটবেলায় পুতুলকে মানুষ ভেবে খেলি, আর একটু বড় হলে মানুষকে পুতুল ভেবে খেলি। এদেশের 16 কোটি মানুষ তাদের কথা বলার শক্তি হারিয়ে ফেলেছে। এখন তো স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী 2021 সাল। এই সুবর্ণ জয়ন্তীতে আপনার কাছে কি মনে হয়, সাধারণ মানুষের ওই বাক স্বাধীনতার অধিকার কি এখন আছে? অধিকার আছে, আমরা বলি না। কতটুকু বলতে পারে? আমরা অধিকার তো সবার আছে, আমারও অধিকার আছে এখানে কথা বলতেছি আপনার সামনে, কিন্তু আমরা বলি না। বলি না কেন? কেন বলি না? এটা একটা অভ্যাসে পরিণত হয়েছে না বলতে বলতে, আমরা বলাটা ভুলে গেছি। এটাও একটা চমৎকার উদাহরণ যে আমরা এখন আর বলবো না। এখন তো কিছু লেখালেখি করতে গেলেও বিভিন্ন আইন কানুন আছে, ধরিয়ে দেয়। হ্যাঁ, আইন কানুন আছে, এবং এইটা মানতে গিয়ে আমরা সুবোধ বালকের মতন সব কিছু এমনভাবে আমরা মেনে নিছি যে এখন আমরা ইচ্ছে করলেও আর পারবো না বলতে।
এটা আমাদের রপ্ত হয়ে গেছে, এটি একমাত্র বলা যায়। অথচ দেখেন কিন্তু এই যখন সময় বলতে যায় তখন তো আবার ভারতবর্ষ- 57 ধারায় গ্রেফতার হয়ে যায়। হ্যাঁ আছে, এই দেশে ভারতবর্ষ স্বাধীনতা সংগ্রামে কিন্তু 93,000 বিপ্লবী কারাবরণ করেছেন, জীবন দিয়েছেন। তার মধ্যে অনেকে 62 মুসলমান ছিলেন। আমি আপনাকে ছোট্ট একটা কাহিনী যদি বলি, যে শের আলী পাঠান একজন, উনি একটি আন্দোলন করছিলেন তখন, মুসলমান যে আন্দোলন করেছিলেন ইংরেজের বিরুদ্ধে। তো সেই আন্দোলনে গ্রেপ্তার হয়ে কালাপানি গেল, তখন তো দ্বীপান্তর পাঠাতো, সেখানে তার সারা জীবনে জেল হলো। তা সে আর কিছু করতে পারল না। তখন হঠাৎ করে ভারতের 3rd ভাইসরয় মিস্টার মেও, উনি কালাপানি দেখতে যাবেন আর স্ত্রীকে নিয়ে, যে ওখানে অধিকাংশ কয়েদি কিন্তু ওই ঘানি টানতো এবং না খেয়ে থাকতো, তাদের ওই যক্ষ হয়ে যেত। জি। তো তাদের কিছু ট্রিটমেন্ট করার দরকার। তো মেয়েও গেছেন। আর শের আলী পাঠান মনে করলো যে আমি তো একটা আন্দোলন করে এখানে আসছি, তো আমার জীবনটা এই কালাপানিতে কাটবে, তাহলে দেখি একটা চান্স দিয়ে ওকে মারা যায় কিনা, ইতিহাসের নাম থাকবে। ও তো পাঠান। তখন সে সুযোগ পায় নাই। যখন মেয়েও চলে যাচ্ছেন, জি। স্টিমার উঠবে, বিউগল বাজতেছে, স্ত্রীর হাত ধরে উঠতেছেন, সবাই ব্যস্ত, ওই ফাঁকে ও ঝাঁপাই পড়লো। তার হাতে একটা ছুরি ছিল, শেপ করা একটা, আচ্ছা। এটা নিয়ে ওকে জড়িয়ে ধরে, তখন তো গুলিও করতে পারে না, গুলিগুলি মেয়রের গায়ে লাগবে, ভাইসরয়ের গায়ে লাগে, বেরিয়ে ফেললো। তো এরকমও কিন্তু জীবন আত্মহতি দিয়েছে। আমরা যখন কম বয়স ছিল তখন আমরা বিপ্লবী বই পড়তাম, মনে করতাম যে আমাদের মুক্তি একই পথ, বিপ্লব করা। তখন বিপ্লবের সেই পরে ডাক দিলেন বঙ্গবন্ধু। আমরা 6 দফা দেওয়ার পরে কিন্তু একটা সুযোগ পেলাম যে আমাদের বাঙালির একটি মুক্তি সনদ বঙ্গবন্ধু আমাদের সামনে দিয়েছেন, এবং সেই পথ ধরেই আমাদের মুক্তি আসবে, স্বাধীনতা এবং এসেছে। আলটিমেটলি সেদিন যারা আমাদের বিদ্রুপ করেছে, আমাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে, তারাই পরাজিত হলো। আমরা আলটিমেটলি জয়লাভ করলাম। বঙ্গবন্ধুর সাথে আপনার সম্পর্কটা একটু পরে জানবো, এখন একটু ব্যক্তিগত পর্যায়ে আসতে যাচ্ছিলাম। শুনলাম আপনি নাকি ছোটবেলায় খুব ডান পিটে ছিলেন, প্রায় মার খেতেন। হ্যাঁ, সে তো ধর লেখাপড়া না করে স্কুল যেতাম। আমরা প্রথম তো লিখছি তালপাতায়, জি। তালপাতা সরে সারা দিত খেড়ে, ওই লোহা দিয়া এঁকে দিত, ওইটার উপর দিয়ে বাঁশের কঞ্চি দিয়ে কালি বানাই দিত, ওইটা দিয়ে আঁকতে হইতো। তো এইভাবে আমরা একটা তালপাতা সরে সারা লিখতাম, আরেকটা তালপাতায় ক খ। তো অনেক যখন বেশি লেখাপড়া শিখলাম তখন 2-3টে 4টে তালপাতা দিত, তখন মনে করতাম যে লেখাপড়া শেখা হয়ে গেছে। তো জিজ্ঞেস করলে ওই তালপাতা রেখে আসতাম যে আমি আর পড়বো না, আমার পড়া শেষ হয়ে গেছে। তালপাতা 4-5টা শেষ করে দিয়েছে। তো তখন তো পণ্ডিত আমাদের মারতেন কিছুটা, তখন আমাদের ওইভাবেই করতো, হাত পাততে হইতো, মার দিত। এই মার খেয়েছি দেখেই কিছু লেখাপড়া করলাম। কিছু আপনার নাকি ছাত্র অবস্থায় একটা রেসের ঘোড়াও ছিল, এবং যেই কারণে কি বঙ্গবন্ধুর কাছে আপনার মা অভিযোগও জানিয়েছিলেন যে ছেলে রেস খেলছে। ওই সময় রেস খেলা ছিল ঢাকা, রেসকোর্স ময়দানে হতো। তা আমি খুব ভালো রেস করতাম। সরি, আমি ঘোড়ার জকি ছিলাম, ঘোড়া আচ্ছা। চালাতে পারতাম। ঘোড়া জকি ছিলেন। আচ্ছা। তো তখন রেস খেলতো ঢাকার লোকরা বেশি। হাজী বাদশাহ, যার নাম বঙ্গবন্ধু তার বইতে লিখছেন, দেখেন খুব নাম করা লোক ছিলেন, ভয়ঙ্কর। তো উনি পাটুটুলি বাসা, আমার সব বাসা সদরঘাট। আচ্ছা। সে বাদশাহ বললো যে রেসে ঘোড়া কেন। তা পুলিশের একজন হাবিলদার ছিলেন, রেস কোর্স তখন ওখানে দায়িত্বে, এক্স হাবিলদার বিহারি, তাকে আঙ্কেল বলতাম। তো অনেক টাকার সাথে ইটি করার পরে একটা রেসের ঘোড়া অনেক টাকা তখন দাম, মানে এখনকার তুলনায় প্রচুর দাম তখন। আচ্ছা। তো এইটা যেভাবে আমি ছোট ছেলে মার, এবং অনেক ইটি করে এই টাকাটা আমরা জোগাড় করলাম, করে আমি রেসের ঘোড়াটা কিনলাম। কিন্তু তার পিছিয়ে খরচ অনেক বেশি হতো। এই খরচ জোগাড় করতে গিয়ে অনেক কষ্ট হতো আমার, যেমন কলেজের বেতন দেওয়া, নিজের হোস্টেল খাবার, এটা সেটা। মাকে প্রায় চিঠি লিখতাম যে খুব টাকা কষ্ট দরকার। হচ্ছে গায়েটায়। এই করে রেসের ঘোড়াটা দিয়ে রেস খেলতাম। ওটার নাম ছিল ডন বক্স। তো খুব ভালো ঘোড়া ছিল। পরে সবাই যখন জানাজানি হলো যে এই কাজ হয়ে গেছে,
অনেক টাকা আমি নষ্ট করে ফেলেছি। ভাইরা তখন মিটিং করল, মাকে আনলো। আপনি তো সবচেয়ে ছোট ছিলেন আমি ছোট। ভাইদের মধ্যে। তখন মা বলল কি যে ও কী হতে চায়, তুমি এই যে এখন যে রেস খেলা শুরু করছো, তুই দুদিন পর তো ডাকাইতে হবি, তো কী করে খাবি কী করে? তা বললাম আমি ডাকাইতে হবো তাহলে। তখন তো একদম খুবই অবস্থা। তো বঙ্গবন্ধুর বাসায় মা যেতেন, আগে থাকতে চিনতেন। বাবা তো গোপালগঞ্জ আওয়ামী লীগ করতেন। বঙ্গবন্ধু আমাদের বাসায় কাচারিতে আওয়ামী লীগ অফিস ছিল, এবং বঙ্গবন্ধু তো আপনাকেও খুব স্নেহ করতেন। খুব স্নেহ করতেন। তো যাই বললো কি যে ও তো নষ্ট হয়ে গেছে, কি রেসের ঘোড়া, আমি এক্ষুনি রাখতেছি। ডেকে তখন বাদশাহ ভাইকে বললেন যে ওর ঘোড়াটা তুমি নাও, ওর টাকা দিয়ে দেবা। সে আমাকে টাকা দিয়ে দিচ্ছে। আচ্ছা, 2-3 কিস্তিতে আমার টাকাটা দিয়ে দিল। টাকাটা আমার হাতে আসেনি, ভাইদের হাতে চলে গেল। বাসায় চলে গেল টাকা। অনেক টাকা। তো তারপরে এরপরে আমি আবার আবদার ধরলাম যে ঠিক আছে তাহলে আমাকে একটা বাঘ কিনে দেন। বাঘ পালতাম আমি, বাঘও ছিল আমার। বাঘ? হ্যাঁ, বাঘ ছিল। ওই যে আপন দুলাল বইতে যে আপনি দেখবেন যে শুটিং যে বাঘটা দিয়ে করেছে, জি জি জি। পোষা বাঘ, এটা আমার ছিল। হাতিও ছিল আমাদের। আচ্ছা, হাতির পিঠে আমি যখন ভিপি হইলাম যখন যে তখন হাতির পিঠে চড়ে সর্প মিছিল মানে করছি। যখন জগন্নাথের ভিপি হলেন হ্যাঁ, আপনি তো 3 বার। 67 আচ্ছা, আমি 3 বার ভিপি, 67, 68, 69। তা 68-এ সম্পূর্ণ জেলে ছিলাম। তখন আর কেউ আমার সাথে নির্বাচন করেনি। জনাব কাজী ফিরোজ রশিদ, আপনার জীবনের এই আরও অনেক মজার ঘটনা আমরা জানবো, তবে তার আগে একটা ছোট্ট বিরতি নিয়ে আসতে চাই। দর্শক, আনোয়ার সিমেন্ট মুক্ত মঞ্চ অনুষ্ঠানে একটা ছোট্ট বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন আনোয়ার সিমেন্ট মুক্ত মঞ্চ অনুষ্ঠান এবং আমার সাথে অতিথি হিসাবে রয়েছেন জাতীয় পার্টির কো চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ। জনাব কাজী ফিরোজ রশিদ, বিরতির পর আবারও স্বাগত। বিরতির আগে শুনছিলাম আপনার হাতির কথা, বাঘের কথা, ঘোড়ার কথা। আপনি তো ওরা 11 জনেরও একজন। অভিনয় তো করেছিলেন 72 সালে, যে রিলিজ পেল। করেছিলাম। সেই অভিনয় কিভাবে যাওয়া হয়েছিল? না, এটা আমরা তখন অস্ত্র জমা দিইনি। জি তা হঠাৎ করে আমার বন্ধু সোহেল রানা, মাসুদ পারভেজ, জি জি জি। একসাথে পড়তাম তো ইকবাল হলে। আচ্ছা, ওই সে বললো যে দোস্ত একটা কাজ করতে হবে, একটা সিনেমা করতে হবে। তো সিনেমা করবো কি করে, আমরা তো সিনেমার লোক না। কেন, এটা যুদ্ধের উপরে বই হবে, খসরু আছে, মুরাদ থাকবে ঢাকার, নান্টু থাকবে, সব মুক্তিযোদ্ধা কমান্ডাররা করবো। অতএব তোমার এখানে থাকতে হবে এবং সব লাইভ আর্মস, অর্থাৎ সমস্ত অস্ত্রগুলো দিয়া। তা আমাদের কাছে তখন সব রকম অস্ত্র আছে, গ্রেনেড থেকে শুরু করে এসএলআর, মানে আসল অস্ত্রই। হ্যাঁ, এসএমজি, এলএমজি সব আছে। তখন আমাদের ওরা 11 জন এই বইটা করলেন। চাষী নজরুল ছিলেন ডাইরেক্টর, আর সামাদ ভাই ছিলেন ক্যামেরাম্যান। আচ্ছা, তো একটা সিন আমার খুব মনে পড়ে, একটা ব্রিজ উড়াইতে হবে। তো কড্ডা ব্রিজ, আমাদের টাঙ্গাইল যাবার পথে একটা ব্রিজের ছিল, কড্ডা আচ্ছা, নাম, আমার এখন মনে নেই। ওই ব্রিজটা পাকিস্তান আর্মি কিছুটা নষ্ট করেছিল আসার সময়। তো ওইখানে আমরা PK-1 দিয়ে, ডেটোনেটর দিয়ে উড়াইতে হবে। তো সামাদ ভাইকে আমি বারবার বলতেছিলাম যে এত প্রেশার লাগানো হয়েছে যে আপনি কিন্তু ক্যামেরা ঠিক রাখতে পারবেন না, ক্যামেরাটা ঠিক মতো মানে অরিজিনাল সেখানে আপনারা হ্যাঁ গ্রেনেড লাগালেন। হ্যাঁ। তো এটা ডেনিমেন্টে উড়িয়ে দিতে হবে এটা, হ্যাঁ, PK-1 দিয়ে। তখন তো আমাদের কাছে এক্সপ্লোসিভ অনেক, কারণ যুদ্ধ শেষ, জমা দেব। তখন সামাদ ভাই বললো কি যে না, কোনো অসুবিধা না, আপনি ক্যামেরা কিন্তু বেঁধে নেন, করেন। 3টে ক্যামেরা লাগাইলো। তো এত ভাইব্রেশন হলো, ক্যামেরাটা নিয়ে সিটটা পড়ছিলো, শুটিংটা হইলো, শ্যুটটা করলো। আমার কিছু বেদের নৌকা ছিল, তাদেরকেও আমরা বললাম যে 2 মাইল দূরে চলে যাও, দেন কানটা নষ্ট হয়ে যাবে। তো এইটা আমরা ফিউজ দোস্তাম মাত্র 10 সেকেন্ডের। আমরা বলছিলাম যে 10 সেকেন্ডের মধ্যে আপনি এটা শটটা নেবেন। তো ওখানে ওরা 11 জন, বইটা তখন বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপরে প্রথম বই। আর এইটা যে অস্ত্রগুলো ব্যবহার করা হয়েছে, এটা সমস্তই কিন্তু যুদ্ধের অস্ত্র। আচ্ছা, এবং ওই 11 জনের মধ্যে একজন বাদে তো বাকি সবাই আপনারা মুক্তিযোদ্ধাই ছিলেন জি। ওইখানে। আপনাকে সবসময় যতবার আমি টিভিতে দেখেছি, সবসময় একটা কেতাদুরস্ত ফিটফাট ব্যাপার আর কি দেখা যায়। তো আন্দাজ করা যেতে পারে যখন বয়সকাল ছিল, যৌবন ছিল, তখন নিশ্চয়ই
অনেক শৌখিনতাও ছিল, যেহেতু আপনার হাতি, বাঘ, ঘোড়া এগুলোর শখ ছিল। তো কখনো প্রেম করবার সময় হয়েছিল নাকি ওই সময়? আমাদের একটা ইচ্ছে ছিল কি, তখন তো আমরা যারা রাজনীতি করতাম আমাদের কাছে কেউ মেয়ে দেবে না, আচ্ছা। আমরা জানতামই। কারণ ধরেন আমাদের নামে পুলিশের মামলা আছে, ওরা জানতো যে সরকারি চাকরি হবে না। তখন তো পুলিশ ভেরিফিকেশন হতো। রাজনীতি করা একটা মহাপাপ, পরাধীন দেশ আমরা, পাকিস্তান মানে একটা পরাধীন দেশের মতন। তো সেইখানে রাজনীতি করলে আমাদের কোনোদিন চাকরি হবে না। যদি চাকরি হয় এজিবি ক্রানি, আর না হলে উকালতি করতে হবে, স্বাধীন ব্যবসা করতে হলে। অন্যথায় মুদির দোকানদার বা একটা দোকানদারি করব যতটুকু পারা যায়। বড় তো ব্যবসা তো বাঙালিদের আমরা তখন করতে ছিল পারতাম না। জি। পারতো যারা মুসলিম লীগ করতো, তখন মন্ত্রী ছিল, তারা করতো। আর তাহলে আমাদের কাছে কে মেয়ে দেবে? মেয়ের বাপরা সবসময় খুঁজতো কি ডাক্তার, ইঞ্জিনিয়ার বা ভালো একটা চাকরি করে সুবোধ একটা বালক তার কাছে। আমাদের মতন দান পিটে এই পুলিশের ধাওয়া খায়, মামলা আছে, এইটা শুনলে মেয়ের বাপ তো ভালো, ওই গ্রাম থেকে লোকে তো আমাদের সাথে কথা বলতো না। মেয়েরাও ভয় পেত। তখন সেই রকম একটা সময় ছিল। জি। আর এখন সময় হলো কি, রাজনীতি করলেই কয় ছেলে কি করে, যখন ঘটক যায় কয় ছেলে কিন্তু পলিটিক্স করে, ছাত্র। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, শুক্র। আচ্ছা, সরকারি দল করতো? বলেন কি, একদম ঘনিষ্ঠ অমুক মন্ত্রীর। কয় যে আর কোনো কথা নাই, শুক্র আলহামদুলিল্লাহ, কবে মেয়ে নেবেন, আমরা এক পায়খানা। আগে তা হতো না। সেই জন্য সেই যুগে আমরা যারা বিয়ে করেছি, আমি কারো নাম এখানে বলবো না, সবাই কিন্তু প্রেম করে বিয়ে করছে। আর হিসেব করে দেখেন যে আমি তো প্রেম করে বিয়েই করছি। আমার ওয়াইফকে আমি অনেক সময় জিজ্ঞেস করছি যে দেখো, আমার মতো একজন মানে যার কোনো ভবিষ্যৎ নাই, এত দান পিঠে, এত হইচই করে বেড়াইতাম, পুলিশের এত গোলমাল, তো মামলা মকদ্দমা, তা আমাকে কি দেখে তোমার এত পছন্দ হলো? কিন্তু আমি তো পছন্দ করি, তুমি পছন্দ করছো আমাকে। এরকমভাবে পাল্টা প্রশ্ন করতে হয়। তো এদের জীবনের মধ্যে অনেক ঝুঁকেও গেছে। ধরেন যখন বঙ্গবন্ধু মারা গেল, আমরা চলে গেলাম রাত্রিবেলা, বঙ্গবন্ধুকে 12:30টার সময় বঙ্গবন্ধুর বাসা থেকে চলে আসলাম। আপনার সাথে তো দেখা হয়েছিল। হ্যাঁ, 12:30টার সময় মনি ভাইয়ের বাসায় ভাত খেলাম 11টার সময় রাত, মনি ভাইকে নিয়ে। আমি, সৈয়দ রেজাউর রহমান, এম এ রেজা, মোস্তফা হোসেন মন্টু, আব্দুল টুস মাখন, নুরুল আলম সিদ্দিকী, আমরা সবাই। তারপরের দিন সকালে বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাবেন। বঙ্গবন্ধুর বাসায় গেলাম, বাকশাল তো অনেক লোকজন এসে গেছে। তো উনি আমাদের কথা বলতে বলতে 12:30 রাত। তো এখন যাও, আমি ঘুমাবো, সকালে দেখা হবে। আমাকে অনেক ইনস্ট্রাকশন দিলেন। কি কথা হয়েছিল শেষ? উনি বললো যে দেখো, অনেক ষড়যন্ত্র হচ্ছে, তোমরা। আমি তখন যুবলীগের সেক্রেটারি জেনারেল ঢাকা সিটির। শেখ মনি তখন প্রেসিডেন্ট? হ্যাঁ, না, মনি ভাই তখন তখন তো হয়ে গেছে, বাকশাল হয়েছে। আচ্ছা। মনি ভাই শ্রমিক লীগের সেক্রেটারি জেনারেল হয়ে গেছেন। তোফাল ভাই আসছেন যুবলীগের সেক্রেটারি জেনারেল হইয়া সেন্টারে। আর সিটির সেক্রেটারি জেনারেল আমি তখন, ঢাকা মহানগরের একটা। আপনার বঙ্গবন্ধু বললেন যে তুমি যে কালকে 5,000 ছেলে আনবা, যুবক, এদের কাছে অস্ত্র থাকবে। তা বললাম যে লাইসেন্স অস্ত্র নাও। আমি খবর পেয়েছি, কোনো কিছু আনবে না, আমার রক্ষীবাহী আছে, পুলিশ আছে, ইয়ে দেখবে। কারণ তোমার ওরা প্রভোগ করবে, দূর থেকে হয়তো বোমা চার্জ করবে, গুলির আওয়াজ হবে, তোমরা ওখানে গিয়ে কিছু করলে এটা একটা বড় কিন্তু ষড়যন্ত্র হচ্ছে। কারো ষড়যন্ত্রে তোমরা পাড়া দেবে না। বঙ্গবন্ধু কী ষড়যন্ত্র আজ করতেছিলেন জানি না। পরে আমাদের বললেন তোমরা যাও, মনি ভাইকে নিয়ে কথা বলেন আলাদা 10 মিনিট। আমরা নিচে এসে দাঁড়ালাম, মনি ভাই 10 মিনিট পরে খুব মুখটা কালো নেমে আসলেন। পরে মনি ভাইয়ের বাসায় আমরা হেঁটে গেলাম, যে মনি ভাইকে বাসায় পৌঁছে দিয়ে আমি বাসায় আসছি রাত 1:30টার সময়। আমার নিচে গাড়ি, আমি উপরে ঘুমাচ্ছি। সকালবেলা 6:30টার সময় বোধহয় টেলিফোন পেলাম যে বঙ্গবন্ধু নাই। ওই যে রেডিওতে মেজর ডালিমির কথা অন্য লোক শুনে আমাকে ফোন করলো। এরপর কি হলো? উঠেই জগন্নাথ কলেজে চলে গেলাম, যে ছাত্র তো সব আমাদের যুবলীগের কর্মীরা আসবে, সবাই সেজে গুজে চলে আসছে। তার কিছুই খবর পায়নি যে এত বড় একটা কাণ্ড ঘটে গেছে, আমাদের নেতা নেই কেউ।
যখন শুনলো তারা সব উত্তেজিত, আমাদের বয়স কম, আমরা বুঝতে পারিনি। তখন বলে কোতোয়ালি থানা নাও আগে, আবার যুদ্ধে যেতে হবে। আপনারা তো পুলিশের অস্ত্র নিলেন বোধ হয়? তো একদমই আমরা কোতোয়ালি থানাটা যেয়ে দখল করলাম। তো ওখানে কোতোয়ালি থানার যিনি ডিএসপি ছিলেন, উনি ফুটবল প্লেয়ার ছিলেন, নবী, ডিএসপি নবী সাহেব। উনি বললেন যে তোমাদের অস্ত্র নেওয়া লাগবে না, আমি অস্ত্র রাখছি তোমাদের জন্য, তবে একটু অপেক্ষা করো। তো আমরা ওখানে অস্ত্রগুলো সব নিয়ে, পুলিশ নিয়ে আমরা নদীর উপরে গেলাম। তখন যে দেখলাম মোস্তফা হোসেন মন্টু আবার কেরানীগঞ্জ থানা দখল করে বসে আছেন। হ্যাঁ, আমরা একটা ইনস্ট্রাকশন চেয়েছিলাম যে আওয়ামী লীগের কোনো নেতা কোনো ডাক আসবে, রক্ষী নিয়ে আসবে কেউ আমাদের জন্য, একটা নিশ্চয়ই আমাদের নেতৃত্ব দেবে কি? আমি তো নেতৃত্ব লোক না, আপনার তো ছাত্র। আমি তখন মাত্র যুবলীগের সেক্রেটারি। তা আমার কথায় গোটা দেশটা নামবে না। আমাদের কাছে সবই ছিল, আমাদের তখন লোকবল ছিল, অস্ত্র ছিল হাতে। কিন্তু হঠাৎ শুনলাম যে আওয়ামী লীগই সরকার গঠন করতেছে। কিন্তু দুর্ভাগ্য, আমরা বুঝতে পারি না যে এত বড় ষড়যন্ত্র হয়ে গেছে। মোস্তাকের নেতৃত্বে হয়তো আজ করেছিলেন বঙ্গবন্ধু, হয়তো তাই বঙ্গবন্ধু জানতেন, আমরা জানতাম না। বন্ধু ভাই জীবিত থাকলে পরে জানতে পারতাম কি শেষ কথা কী হয়েছিল। পরে দেখলাম যে আওয়ামী লীগের নেতৃত্বে সন্ধ্যায় হবে, মন্ত্রিপরিষদ হবে। তখন আবার পুলিশ তাদের অস্ত্র নিয়ে চলে আসলো, এলো, পুলিশও রেডি ছিল। তো যাই হোক, তারপর তো দেশ ত্যাগ করলাম। তখন আমার ওয়াইফকে কিন্তু পুলিশে খুঁজছে, ধরনের মানে একদম কোথায় পাওয়া যাবে, শ্বশুরবাড়ি এখানে সেখানে। সে যে পালিয়েছিল তার এক চাচা, আপন চাচা থাকতো বরিশাল, কেউ তার খবর রাখতো না, সে ডিটাচ তার বাসা থাকতো। সেই অবস্থার মধ্যে আমার তখন আমার ওয়াইফ অ্যাডভান্স স্টেজ ছিল, আমি যখন ভারতে, আমার মেয়ে হইল 2টার একটা বেড, বরিশালে ব্যাপটিস্ট মিশন। মিশনে সে যে নাম দেখাইলো, 2 টাকা টিকিট দিয়া ওইখানে ভর্তি হলো, আমার বাচ্চা হলো, মেয়ে। তো দেখেন, প্রথম সন্তান। হ্যাঁ, তাই এখানে আমার মেয়ে শান্তা, ওর নাম রাখলো তারা, ওই যে নার্স ছিল সে নাম রাখলো। আমার ওয়াইফ ছিল গৌরনদী মিশনের ছাত্রী, তো সেই সুবাদে একটু বাড়তি সুবিধা পেল ওখানে। তাকে বলো যে তুমি এখানে 15 দিন থাকবা বা 1 মাস থাকবা, তোমার কোনো অসুবিধা নেই, আমরা এই হাসপাতালে তোমাকে রাখবো বাচ্চা সহ। তো বাচ্চাটা ওখানে রইলো। আমি যখন জানলাম যে আমার বাচ্চা হয়েছে। আপনি আত্মগোপনে কোথায় ছিলেন? আমি বাইরে ছিলাম, দেশের বাইরে ছিলাম, ইন্ডিয়া ছিলাম আমরা। তারপর আমি চলে আসলাম। চলে আসার পরে দেখা করতে গেলাম, তো ওই তো খালি হাতে যা হয়। এবার একটু জাতীয় পার্টির রাজনীতিতে আসতে যাচ্ছিলাম, যে আপনি কয়েকদিন আগেই বলছিলেন যে রাজনীতিতে এখন পালাগানের অনুষ্ঠান হয়। সন্ধ্যার সময় ওবায়দুল কাদের একদিকে পালাগান করেন, একটু পরে টেলিভিশনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরেকটা পালাগান করেন। তা আপনারা রাজনীতিবিদরা সেই টেলিভিশনে সেই পালাগানই শুনেন। তো জাতীয় পার্টির রাজনীতির এখন কি অবস্থা, কোন দিকে যাচ্ছে? জাতীয় পার্টি সবসময় রাজনীতিতে একটি ভিন্ন অবস্থান নেন। আমাদের রাজনীতিটা যদি সবাই বুঝতে পারতো, জানতে পারতো, তাহলে জাতীয় পার্টি কিন্তু এতদিন রাজনীতিতে টিকে থাকতে পারতো না। 31 বছর কিন্তু আমরা ক্ষমতার বাইরে, এবং আমাদের এমন কোনো ভাষা নেই এই 2 দল আমাদের বিরুদ্ধে ব্যবহার করেনি। এই আজকেও দেখলাম আপনাদের এক ইনফরমেশন প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ, উনি তীব্র ভাষায় জাতীয় পার্টিকে গালাগালি করেছেন। আমাদের নেতা হোসেন মোহাম্মদ এরশাদ, তাকে নিয়ে রাষ্ট্রধর্ম আমরা ইসলাম কেন করেছি সেইটা নিয়ে উনি সংসদে বিল আনবেন, বিল পাস করবেন। উনি তো বিল পাসই করতে পারেন, উনি আনার সাথে পাস হয়ে যাবে 2 মিনিটের মধ্যে, কারণ সংসদের সবই তারা। তো এইটা নিয়ে গালাগালি করার কোনো প্রয়োজন নেই। আপনি যদি পারেন, এত ক্ষমতা থাকে, আপনি বিল আনেন। আমরা যেটা পার্সি করছি এইটা তো কেউ নষ্ট করে, সংসদে সংবিধানে এখনও আছে। তো সংবিধান সংশোধন করার ক্ষমতা আপনার আছে, আপনি মেজরিটি। তো গালাগালি করার তো কিছু নাই রে ভাই। আপনি হঠাৎ করে প্রতিমন্ত্রী আছেন, মন্ত্রী হবেন, এই জন্য এত গালাগালি, এত তেল মারতে হবে কেন সরকারকে? আপনি যে সমস্ত ভাষা ব্যবহার করছেন ডক্টর মুরাদ, এটা রাজনীতিবিদদের ভাষা না,
আমি তো সেইখানেই বলি যে এটা পালাগারের রাজনীতি চলতেছে। আপনি দেখবেন প্রত্যেক দিন সন্ধ্যায় আমাদের মাননীয় মন্ত্রী ওবায়দুল কাদের সাহেব, উনি আওয়ামী লীগের সেক্রেটারি জেনারেল, উনি একটা বক্তৃতা দেন। ঠিকই তার পরবর্তী সময় ফখরুল ইসলাম আলমগীর সাহেব উনি আরেকটি বক্তৃতা দেন, ওনার পাল্টা। এই পাল্টাপাল্টি দুজনের রাজনীতির মধ্যে আপনাদের টেলিভিশনের মধ্যে সীমাবদ্ধ, রাস্তায় কোনো রাজনীতি নেই, সংসদে আমাদের কোনো সেরকমের রাজনীতি নেই। আমরা কোনো বক্তৃতা, পলিটিক্যাল বক্তৃতা অতটা করিও না, করতে চাইও না। কিন্তু হঠাৎ করে আবার এত কিছু, এত শান্তির একটি দ্বীপ, উন্নয়নের একটি মহা প্রলয় চলে যাচ্ছে দেশের উপর দিয়ে, তার মধ্যে ডাক্তার মুরাদ উনি আবার আর এক রাজনীতি নিয়ে আসলেন। উনি তো আমাদের মাঝে এখন নেই, থাকলে হয়তো তো উত্তর না দিতে না না পারতেন। নেই, উনিও, আমিও ছিলাম না, আমরাও ছিলাম না। উনি যে বক্তৃতা দিয়েছেন সবার মধ্যে চলে গেছেন। আচ্ছা, তো এই যে এইগুলো খুঁচাই খুঁচাই আমাদের থেকে বের করতে চান, এটা ঠিক না। কারণ রাজনীতিতে বুঝতে হবে যে আপনি বড় দলের বড় প্লেয়ার, কিন্তু আমরা অনেক বড় প্লেয়ার, ছোট মাঠে খেলি। আমরাও গোল করার ক্ষমতা রাখি এবং গোল দেওয়ার অভিজ্ঞতা আমাদের আছে। এইটা মনে রাখা উচিত সবার। এই ইস্যুতেই আওয়ামী লীগের একজন এবং বিএনপির একজনের একটু মন্তব্য শোনাতে যাচ্ছিলাম। হুসেইন মুহাম্মদ এরশাদ সাহেব যখন চলে গেলেন, তারপরে মাহবুল আলম হানিফ সাহেব বলেছিলেন যে একসময় অনেকের কাছে জাতীয় পার্টির কদর ছিল, হয়তো এরশাদ সাহেবকে নিয়ে ভোটের রাজনীতিতে একটা হিসাব নিকাশ ছিল, কিন্তু গত 10 বছরে সেটার প্রয়োজনীয়তা ফুরিয়ে গেছে। মির্জা ফখরুল ইসলাম সাহেব বলছেন, মির্জা ফখরুল, তিনি বলেছেন যে এটা অস্বীকার করার কোনো উপায় নেই যে পার্লামেন্টে সংখ্যার একটা ব্যাপার আছে, সেখানে একটি নির্দিষ্ট অঞ্চলের ভোটের নিয়ন্ত্রণ তারা করতেন, সে কারণে তার দলের সমর্থন সংসদীয় ব্যবস্থায় খুব জরুরি ছিল। তবে এই ধারা বা প্রভাব এখন অনেক কমে গেছে, এখন জাতীয় পার্টির অবস্থান রংপুরেই অনেক দুর্বল হয়ে গেছে। এরশাদ সাহেব চলে যাওয়ার পরে কি আসলে জাতীয় পার্টির এখন অবস্থান অনেক দুর্বল? আপনিও আপনার দলের সদস্যদের সম্পর্কেই সংসদে মন্তব্য করেছিলেন যে তারা আসলে কোন দলের, বক্তব্য শুনে মাঝে মধ্যেই বোঝা যায় না। না, আমরা তো কিছুটা আওয়ামী লীগের স্তুতি গাওয়ার প্রতিযোগিতায় করি, তা আমিও করি। আওয়ামী লীগের প্রচুর আমি তাদের পক্ষে কথা বলি, সেই জন্য আমি বলেছিলাম। কিন্তু জনগণের মধ্যে কিন্তু আমাদের সমর্থন একটু কমেনি, একটু কমেনি। আগামী নির্বাচন তো খুব কাছাকাছি, 2 বছর মাত্র সময়। জি, দেখা যাবে জাতীয় পার্টি নিয়ে কে কোথায় টানাটানি করে, আপনারা দেখতে পারবেন। আমরা সেই প্রস্তুতি নিচ্ছি। একটি কথা আমি বলতে চাই যে যত বড় শক্তি রাখুক, বর্তমান এই ভূ রাজনীতিতে, ইভেন কি ভারতেও মোর্চা করে রাজনীতি করে। একটি বড় মোর্চা সবাই করতে হয়, বাম মোর্চা করে, কেউ এককভাবে রাজনীতি করে রাষ্ট্রীয় ক্ষমতা আসার দুঃসাহস কেউ দেখে না। আমাদের এখানেও জাতীয় পার্টিকে ছাড়া কেউ রাষ্ট্রীয় ক্ষমতা যাবে, এটা তারাও চিন্তা করে না, আমরাও ভাবি না। সেটুকুন ক্ষমতা আমাদের আছে। আমি ব্যক্তিগতভাবে দাঁড়িয়ে ভোটে পাস না করতে পারি, কিন্তু আমার যে ভোটটা আছে আমি কাউকে দিলে সে পাস করার জন্য যথেষ্ট। কারণ 2টি দলের ভোটের অঙ্ক আমাদের কাছে আছে। অথবা সেখানে আমাদের ভোট কোথায় কারকে দিলে কি অবস্থা হয় সেটাও কিন্তু আমাদের আছে। আমরা অঙ্কে খুব ভালো, সেই জন্যই ওরা যত কথা বলে ওটা আমরা মানি না, আমাদের অঙ্ক আমাদের কাছে আছে। জনাব কাজী ফিরোজ রশিদ, নির্বাচনের কথা যেহেতু চলে আসলো, আপনার 2012 সালের আমি একটি মন্তব্য দেখছিলাম, সেখানে আপনি বলেছিলেন ঢাকা মহানগর জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আপনি মন্তব্যটি করেছিলেন যে তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে প্রধান 2 দলের মধ্যে সমঝোতা প্রয়োজন, সমঝোতা না হলে আরেকটি 1-11 সৃষ্টি হবে। একটি নির্দলীয় নিরপেক্ষ সরকার ছাড়া কোনো জাতীয় নির্বাচন করতে গেলে সংঘাত অনিবার্য হয়ে পড়বে, আর প্রধান রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ না করলে সে নির্বাচনও সবার কাছে গ্রহণযোগ্য হবে না। 12 সালের ঘটনা, এখন 2021 এবং 2021-এ এসে আবারও ইসি ইস্যুতে আমরা দেখলাম যে ইদানিংকালে রাজনীতির মাঠ খুবই গরম। বিএনপি একেবারেই নির্দলীয় নিরপেক্ষ সরকার ছাড়া বলছে যে নির্বাচন সম্ভব হবে না, আওয়ামী লীগ বলছে তার কোনো প্রকারের কোনো সুযোগ নেই। আপনার কাছে কি মনে হয়? এটা নিয়ে আমরা এখনও মনে করি যে এটা নিয়ে আরেকটা সংঘাত অনিবার্য, আবার সেদিকে যাবে। কারণ 2টি দল যখন কারোর উপর বিশ্বাস রাখতে পারতেছে না, রাজনীতি হচ্ছে একটা বিশ্বাস বা আস্থার জায়গা। একটি দল আর একটি দলের উপর মোটেই আস্থা যখন রাখতে পারে না, তখন আরেকটি সংঘাত অনিবার্য। একটি ছোট্ট কথা বলা যায়, এটা এর বাইরে এই মুহূর্তে কিছু বলা যাবে না। জনাব কাজী ফিরোজ রশিদ, আপনার আরেকটি মন্তব্য দেখছিলাম, আপনি বলছিলেন যে আওয়ামী লীগ টানা 10 বছর ধরে ক্ষমতায় আছে এবং দীর্ঘদিন ক্ষমতায় থাকলে একরকম অহংকারও চলে আসে,
আরেকটা সমস্যা হয় প্রশাসনে। এখন আসল আওয়ামী লীগার আর নকল আওয়ামী লীগারের মধ্যে পার্থক্য খুঁজে পাওয়া যায় না। প্রশাসন এখন তাদের মর্জি মতো কাজ করে। প্রশাসন যদি সরকারের মর্জি মতো কাজ করে তাহলে সাধারণ জনগণ কোথায় যাবে? না, সেটা তো এখন সব বুঝতেই পারতেছেন যে প্রশাসন এত শক্তিশালী যে তারা মনে করে যে তারা, এবং সবাই আওয়ামী লীগ। প্রশাসন যারা আওয়ামী লীগ কর্মী আছে তাদের থেকেও বড় আওয়ামী লীগের প্রশাসন। অতএব এই কর্মী লাগে না। প্রশাসনের এমন কোনো লোক আপনি পাবেন না। পার্কে হাঁটতে যান, আপনার 100 লোকের সাথে দেখা হলে একজন পাবেন না যে আওয়ামী লীগের বাইরে আছে। বাকি 99 জনই আওয়ামী লীগ। না না, 100ই আওয়ামী লীগ, 99 জন নাই। আমার কাছে মনে হয় শুধু খালেদা জিয়া এবং তারেক জিয়া ছাড়া সবাই আওয়ামী লীগ হয়ে গেছে। সেই জন্যই আমি ওইটা বলছি, কারণ এখানে আওয়ামী লীগের বাইরে কেউ নেই। আওয়ামী লীগ যেহেতু ক্ষমতায়, একটি কথা মনে রাখবেন, আর দীর্ঘদিন ক্ষমতা থাকলে তোষামোদী এবং চাটুকারি কোনো অভাব হয় না, এবং তারা কিছুটা নগদ ফয়দা নেওয়ার জন্য এই সমস্ত ঝুঁকে পড়ে। তাদের সম্পর্কে যদি আওয়ামী লীগ সতর্ক না হয়, ওবায়দুল কাদের সাহেব যথেষ্ট ভালো ভালো কথা বলেন, আমরা সতর্ক, এইটা সেইটা, দলে আমরা শুদ্ধি অভিযান করব, কিন্তু দেখি না। যেখানে দেখি যে দল হচ্ছে নতুন করে টাকার বিনিময়ে সমস্ত অন্য দলের কর্মীদের ফিরাচ্ছেন দলে, সেখানে আমাদের মনে যথেষ্ট সন্দেহ জাগে যে অরিজিনাল আওয়ামী লীগ কোথায়। সুদিনে যারা আসে দুর্দিনে তারা থাকবে কিনা, সেইটা আমাদের প্রশ্ন। হয়তো এটা মনে করতে পারেন যে তাদের জীবনে কোনদিন দুর্দিন আসবে না, কিন্তু স্বাভাবিক নিয়মেই তো একটা মানুষ বুড়ো হয়ে যায়। সেটা আছে। আওয়ামী লীগ টানা 15 বছর এবার নিয়ে ক্ষমতায়, আরও 10 বছর থাকবে, তারপরেও তো তাদের একটা সময় আসবে। তখন আওয়ামী লীগের যদি অরিজিনাল কর্মীরা হারিয়ে যায়, এই ভুয়া আওয়ামী লীগ দিয়ে তো কতদিন চলবে? চলবে না তো। এই জন্য আওয়ামী লীগের কিন্তু অসংখ্য লক্ষ লক্ষ নেতা, ত্যাগী নেতা কর্মী আছে, তারা কিন্তু অনেক সময় এদের ভিড়ে হারিয়ে যায়। এটা মাননীয় প্রধানমন্ত্রীও জানেন। জনাব কাজী ফিরোজ রশিদ, শুদ্ধি অভিযানের কথা খেয়াল হলো, আপনার নামে তো একটি বাড়ি দখলের মামলা আছে, দুদক করেছিল, কি অবস্থা তার? না, এইটা দেখেন, এই মামলাটা দুদকে করার ঘটনাটা কি সেই মামলা? ক্ষমতা নেই সেটা না। আমি আমার সাথে কোনো প্রতারণা। যারা বাড়িটা দখল করার জন্য ভুয়া মামলা টামলা করে সুপ্রিম কোর্টে হারলো, তাদের বিরুদ্ধে দুদক মামলা করবে, আমাকে বানাবে সাক্ষী। সেইখানে তাদেরকে ডাইকে নিয়ে দুদক সুন্দর করে তাদেরকে বাদ দিয়া আমাকে দিয়ে দিল আমার মামলা। আমি গেলাম যে আমি মামলা খাবো কেন? এইটা তো আমি মামলা কোর্ট থেকে ডিগ্রি নিয়ে রায় নিয়ে আমি আছি, পরে আবার অ্যাপিলেট ডিভিশনে গেল। তা দুদকের মামলা করে এটা একটি সিভিল ম্যাটার। আমি গভর্নমেন্ট সার্ভেন্টও না, এটা সরকারি বাড়িও না। এই মামলাটা যদি করে, যাদের বাড়ি তারা করবে, পুলিশ করবে ইত্যাদি, তাই না? তা এইটা মামলা আছে, সিভিল মামলা এখনও চলতেছে, 3 পক্ষ মামলা করতেছে এই বাড়ি নিয়ে। কিন্তু মাঝখানে দুদক ঢুকে গেল। ওই যে যারা অরিজিনাল কালপ্রিট, মামলা 2 নম্বর দলিল করে মামলাটা হারিয়ে গেল সুপ্রিম কোর্ট পর্যন্ত, সেই মামলা যখন দুদকের কাছে দিল, তাদের ডাইকে নিয়ে তাদের সাথে সোলা পরামর্শ করিয়া আমাকে একটা মামলা আসামি করিয়া তাদেরকে বাইর করে দিল। তারা এখন আছে বলতবিতে। এখন দেখেন এই দেশে কি হচ্ছে সেটি আমরা ধরছি। সুপ্রিম কোর্টকে সেই মামলা স্টে করে দিল এবং ধরছে যে তুমি কীভাবে করো। আমি তো কন্টেম্প মামলা করছি। হাইকোর্টে যখন এইটাকে রুলটা অ্যাবসলিউট করে দিল, সেটাকে দুদক মানল না, তার বিরুদ্ধে যে তারা চার্জশিট করলো। তারা বলে কি যে হাইকোর্টের কী মানতে চায়, হাইকোর্টে যা দেশে এটা আমাকে মানতে হবে নাকি? আমি তো দুদক স্বাধীন, অতএব হাইকোর্টের রায়টা আমরা মানি না, দাও চার্জশিট। দিয়ে দিয়েছে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে চার্জশিট। তখন আমি কন্টেম্প করলাম। কন্টেম্প করার পরে তারা বলে যে আমরা আবার হিয়ারিং করব, কারণ আমাদের কিছু পয়েন্ট বাদ ছিল। তখন গেলাম সুপ্রিম কোর্টে যে কী হিয়ারিং করবেন, আপনার তো অলরেডি তারা আদালত অবমাননা করছে। আপনি যদি মনে করেন যে আপনার কোনো রায় মানতে আর কেউ বাধ্য না, নির্বাহী বিভাগ, বিচার বিভাগের কোনো আইন মানবে না, রায় মানবে না, হইতে পারে, নির্বাহী বিভাগ স্বাধীন, যার যার স্বাধীনতা আছেই দেশে। তার সুপ্রিম কোর্টে ফুল বেঞ্চ বসে এটা স্টে করে দিয়েছে, এই আর কি। আপনারা আরেকটি মন্তব্যে আসতে যাচ্ছিলাম, 2020 সালে করেছিলেন, সে সময় খুব আলোচিত হয়েছিল একটি স্কুলের অনুষ্ঠানে যে
আপনি বলেছিলেন যে আমি নিশ্চিতভাবে বলতে পারি জাতীয় সংসদের 350 জন সদস্যকে যদি এক এক করে জাতীয় সঙ্গীত গাইতে বলা হয়, স্পিকার নির্দেশ দেন, তাহলে 90% সংসদ সদস্য জাতীয় সঙ্গীত গাইতে পারবেন না। এমন ধারণা কেন হয়েছিল আপনার? আপনি কি আসলেই তা বিশ্বাস করেন? হ্যাঁ, জাতীয় সঙ্গীত দেখেন আমরা কিন্তু অনেক গান গাই, গান শুনেও প্রচুর, কিন্তু এত সুন্দর একটা গান, তো এই গানটাকে কিন্তু আমাদের মুখস্থ করা মাত্র কয়েকটি লাইন, এমন কোনো কঠিন কিছু না। তারপর সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এইটা গাইতে তো, কিন্তু এইটা কিন্তু 2 লাইনে বেশি আমার মনে হয় না খুব একটা বেশি জানে, এইটাই আমি বলেছিলাম। জনাব কাজী ফিরোজ রশিদ, আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে আসছিলাম এবং চেষ্টা করতে যাচ্ছিলাম আপনার ব্যক্তিগত কিছু পছন্দ অপছন্দর মধ্য দিয়ে। আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় যে দেশে এখন যারা জীবিত আছেন তাদের মধ্যে আপনার প্রিয় রাজনীতিবিদকে, কার নাম বলবেন? এটা একটা মহা সমস্যার মধ্যে ফেলাইলেন। আমি যার নাম বলবো 99 জনের বিরুদ্ধে যাবে, সেই জন্য আমার এখানে এখন পছন্দের কোনো রাজনীতিবিদ নেই। যিনি পছন্দের রাজনীতিবিদ ছিল, আমার সব থেকে বেশি যাকে পছন্দ করতাম, আমার নেতা শেখ ফজলুল হক মনি, উনি মারা গেছেন, অনেকে মেরে ফেলাইলো 75 সালে। বঙ্গবন্ধু তো সবার উঠতেছেন না, আমাকে যিনি রাজনীতিতে সব থেকে বেশি আমাকে প্রশিক্ষণ দিয়েছেন শেখ মনি, উনি ছিলেন আমার পছন্দের রাজনীতিবিদ। আচ্ছা, দেশের বাইরের প্রিয় রাজনীতিবিদ কে আছেন? এখন এটা তো আরেকটা মুশকিল ফেলালেন। আমি যদি এমন একজন রাজনীতিবিদদের কথা বলি যে আপনি মনে করবেন যে আপনি এত কাছাকাছি এত লোককে রেখে একে আপনি এত কেন পছন্দ করেন? আপনার ব্যক্তিগত যেহেতু পছন্দ অপছন্দ থাকতে পারে সেখানে। না, আমি দেখতে তো করলে তো আবার সমালোচনা ঝড় উঠবে। আচ্ছা, আমি মমতা ব্যানার্জির কথা বলতে চাই, খুব পছন্দের রাজনীতিবিদ আমার। উনি বামপন্থী রাজনীতি করেন না, উনি কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেস করে আসছেন এবং পশ্চিমবাংলায় দীর্ঘদিন বামপন্থীরা রাজনীতি করেছেন। তারা এত শক্তিশালী ঘাঁটি তাদের ছিল পশ্চিমবাংলায়, যেখানে নকশাল আন্দোলন প্রবল বেগে ওখান থেকে আমাদের দেশে এসেছিল। সেইখানে মমতা ব্যানার্জির মতন একজন সাধারণ ঘরের মেয়ে, সে তৃণমূল থেকে উঠে এসে এখন তার পোশাক পরিচ্ছদ দেখছেন কী অবস্থা সে চলে, এবং তার বলার ভঙ্গি, তার সাহস, শক্তি, সব কিছু আমাকে শক্তি যোগায়, অনুপ্রাণিত করে। আমি তখন তাকে ফলো করি খুব। আচ্ছা, তার সমস্ত বক্তৃতা, বিবৃতি, তার পোশাক পরিচ্ছদ, আমারও খুব তার কথা পছন্দের বলার ভঙ্গি রাজনীতিবিদ। আমার সব থেকে পছন্দের নেতা সে। প্রিয় পোশাক? আমার প্রিয় পোশাক দেখেন, আমি সবসময় প্যান্ট শার্ট পরে আমি পছন্দ তাই করি। দেখেছি, টাই থাকে আপনার। টাই এখন গরমে কম পরি, প্যান্ট শার্টই আমার পোশাক। আমি পাঞ্জাবিটা একদমই পছন্দ করি না, কারণ এটা আজকে পরে আসলেন যে? আজকে পরে আসছি আপনার এই অনুষ্ঠানের জন্য। পাঞ্জাবি আমার খুব ঢোলাঢালি লাগে। আচ্ছা। আমার কাছে এইটাকে সামলানোই কঠিন। আমি সাধারণত গেঞ্জি পরি, প্যান্ট শার্ট পরি। যদি এখন বয়স হয়েছে গেঞ্জি টেঞ্জি পরতে কে মনে করো, আগে ঘোড়া চড়তাম খুব, আচ্ছা, তখন তো আবার খেলাধুলা করতাম জার্সি পরে, হ্যাঁ, খুব হ্যাঁ। ভালো স্পোর্টসম্যান ছিলাম। আপনার প্রিয় খেলা কি? এইটা তো খুব মুশকিল। আমি দেখেন এক সময় খুব ঘোড়া ছিল, জি, ঘোড়া রেস দেখা, ঘোড়া খেলা, এটা আমার প্রিয়। আচ্ছা। হর্স রাইডিং যে সবচেয়ে প্রিয় হয়। তারপরে আমি নিজে ভালো প্লেয়ার ছিলাম, ফুটবল প্লেয়ার ছিলাম। জগন্নাথ কলেজের ব্লু পিএসসি বক্সিংয়ে আমি ভালো বক্সার ছিলাম। এখন আমি সার্ফিং অ্যাসোসিয়েশনের সভাপতি, মডার্ন স্পোর্টিং ক্লাব আছে। এখন তো আর খেলাধুলা করি না, এখন রাজনীতিটা করি যতটুকুন, আর কিছুটা পড়াশোনা করে সময় কাটে। আচ্ছা, আর তো আপনাদের স্টুডিওতে বোধহয় 2 বছর পরে আসলাম এই করোনার জন্য। আচ্ছা। আজ পর্যন্ত কোনো স্টুডিওতে আমি যাইনি ভয়ের চোটে। কোনো প্রিয় কবিতা আছে নাকি? না, কবিতা আমার সেই ধরনের কোনো প্রিয় কবিতা নাই। অনেক প্রিয় গান আছে, সেগুলো শুনলে আপনারা আমাকে এই করবেন। যেমন কোন একটা গানের যদি মান্নাদের আমাদের একটি দুটো লাইন গানের শোনাতেন। লাইন, জি, যে অনেক যত্ন করে আমায় দুঃখ দিতে চেয়েছো, দিতে পারোনি, কে তা জবাব দেবে যদি বলি আমি কি হেরেছি, তুমিও কি একটু হারোনি। এটা মান্নাদের একটি গান, খুব প্রিয় গান আমার। তাতে আমরা সবাই হেরেছি, অনেকে যত্ন করে কষ্ট দিতে চায়, কিন্তু সেই কষ্ট আমাদের দিতে পারে না। আমরা কিন্তু এই খেলায় সবাই আমরা হেরে গেছি। জনাব কাজী ফিরোজ রশিদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদেরকে সময় দেওয়ার জন্য, আপনার ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা আমাদেরকে জানাবার জন্য। দর্শক, এরই সাথে শেষ করছি আনোয়ার সিমেন্ট মুক্তমঞ্চ অনুষ্ঠান। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।